হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। পুরো অফিসের স্টাফ মন দিয়ে আর ঘেমে ঘেমে কাজ করতেছে, যেন বড় কিছু ঘটতে যাচ্ছে তাদের জীবনে। কিসের কাজ চলুন একটু জেনে আসি। স্যার, ওরা আমাদের ফায়ারওয়াল ব্রেক করতেছে। আমাদের হাতে সময় খুবই কম। সার্ভার হ্যাক হওয়া আমাদের এই কোম্পানির পক্ষে বেশি একটা ভালো হবে না। যদি আমাদের ফায়ারওয়ালটি ব্রেক হয় তাহলে পুরো কোম্পানি জ্বলে ডুবে যাবে। স্যার, আমাদের আইপিও লক হয়ে গেছে। স্যার, আমি কিছু করতে পারছি না। স্যার, আমিও কিছু করতে পারছি না। পুরো সিস্টেম হ্যাক হয়ে গেছে। এখন আমরা কি করব? ডোন্ট ওয়ারি, আমাদের কাছে এখনও ট্রাম কার্ড আছে। বলেই ম্যানেজার চলে যায় একটি ছেলের কাছে। অফিসের ছেলেটি মুখে বই নিয়ে ঘুমিয়ে আছে। ম্যানেজার তাকে জোরে ডেকে বলে। শুভ্র, শুভ্র হক চকিয়ে ম্যানেজারের দিকে তাকায়। তখন ম্যানেজার তাকে বলে। এখন তোমার সময়। শুভ্র উঠে গিয়ে কম্পিউটারের সামনে বসে, আর অফিসের বাকি স্টাফরা তার দিকেই তাকিয়ে থাকে। শুভ্রকে দেখে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুভ্র একটানা কিছুক্ষণ কাজ করে বলতে থাকে। আমি ওদের আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। ম্যানেজার শুভ্রের দিকে তাকায়। তখন শুভ্র আবার বলে। টোটাল 325টা আইপি অ্যাড্রেস। কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করতে করতে আবার বলতে থাকে। তারা খুবই চালাক, ওদেরকে ধরার জন্য আমার কিছু সময় দরকার। এক কাজ করুন, আপনারা সবাই ঘরে যান, আমি কালকের মধ্যেই ঠিক করে দেবো। ম্যানেজার সবার উদ্দেশ্যে বলে ওঠে। আপনারা সবাই এখন বাড়ি যান। অফিসের সবাই চলে যায়। শুভ্র বসে বসে কম্পিউটারের সামনে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে, যেন চোখের পলক ফেললেই কিছু হয়ে যাবে। একটানা কম্পিউটারের কিবোর্ড টাইপিং করতে ব্যস্ত সে। কম্পিউটার থেকে কাজের মধ্যেই আওয়াজ আসতেছে। ফায়ার ওয়াল ইজ বিন প্রোটেক্টেড, ফায়ার ওয়াল ইজ স্টার্টিং। এভাবেই অনেকক্ষণ কাজ করার পর শুভ্র বলে ওঠে। ডান। আমি কখনই বুঝতে পারবো না তুমি এসব কীভাবে করো। ওরা সবাই এক্সপার্ট হ্যাকার ছিল, তুমি সবাইকে হারিয়ে দিলে। এটা আমার জন্য খুব সহজ একটা কাজ। আমার কাজ শেষ হয়েছে, আমি এখন আমার ঘুমটাকে পুরোপুরি করি। ওকে, গুড ওয়ার্ক। শুভ্র চলে যায় আবার তার আগের জায়গায়, যেখানে যেভাবে শুয়েছিল সেভাবে আবার শুয়ে পড়ে, যেন কিছুই হয়নি। পরদিন সকালে ম্যানেজার কয়েকজন স্টাফ কথা বলতে বলতে আসতেছে। স্যার, এই শুভ্রটাকে, সে আসলে কি কাজ করে? তুমি জানো না ও অনেক ট্যালেন্টেড একজন। চেয়ারম্যান অনেক চেষ্টা করে নিজেই তাকে হায়ার করেছে। ও নিজেই পুরো কোম্পানির সার্ভার ডেভেলপও করেছে। আফটার অল বিসি কোম্পানির সব সার্ভার ওই ডেভেলপ করছে। রিয়েলি? এটা তুমি কিছুই নয়, পৃথিবীর সেকেন্ড নাম্বার হ্যাকার কেউ শুভ্র হারিয়েছে। তার মানে শুভ্র এখন নাম্বার 1 হ্যাকার? ম্যানেজার আর লোকটি কথা বলতেছে। এর মধ্যে কোম্পানির চেয়ারম্যানের মেয়ে নীলা শুটবুট পরে অফিসের মধ্যে এন্ট্রি নেয়। ম্যানেজার ও লোকটিকে কথা বলতে দেখে নীলা বলে ওঠে। কাজের সময় তোমরা এখানে কি করতেছো? শুধু শুধু টাইম নষ্ট। নীলাকে দেখে লোকটি বলে ওঠে। তুমি কে? নীলার পাশে থাকা মেয়েটি যে কিনা নীলার বিয়ে, সে বলে ওঠে। চেয়ারম্যান স্যার হসপিটালে, এজন্য এখন থেকে তার মেয়ে নীলাই এই কোম্পানির চেয়ারম্যান। তোমরা এখানে কেন টাইম নষ্ট করতেছো? টাইম নষ্ট করার জন্য কি তোমাদের টাকা দেওয়া হয়? ম্যাম, আমি আপনাকে বলতে। কোনো দরকার নেই। ইউ আর ফায়ার। আজকে আমি পুরো অফিস ঠিক করব। দেখব এখানে কে কে টাইম পাস করতে আসে। কথাটা বলে নীলা ও তার বিয়ে অফিসের ভেতরে চলে যায়। আর ম্যানেজার আর লোকটি বলতে থাকে। স্যার, আমরা কালকে কোম্পানিকে বাঁচানোর জন্য কত কিছু করলাম। সে এখন আমাদের সাথে। সে কিছুদিন আগেই বিদেশ থেকে আসলো। সে কোম্পানির সম্পর্কে বেশি কিছু জানে না, শুধু নিজের পাওয়ার দেখাচ্ছে। শুভ্র কি হবে? ও তো এখনো ঘুমাচ্ছে। আমাদের তাকে নতুন চেয়ারম্যান সম্পর্কে বলা উচিত। ম্যাডামের শুভ্রের সাথে পাঙ্গা না নেওয়াই উচিত, নয়তো কোম্পানি শেষ হয়ে যাবে। বলে ম্যানেজার আর লোকটি চলে যায়। অন্যদিকে দেখা যায় নীলা অফিসের ভেতর ঢুকে সবাইকে বলতেছে। সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে থেকে এই কোম্পানিকে কেউ কোম্পানি হিসেবে ট্রিট করবে না। সবাই এটা ভাবুন যে এই কোম্পানি আপনাদের জন্য সব কিছু, সব কিছু। আর আমি যেন সবাইকে সব সময় কাজ করতে দেখি।
বুঝেছেন? নীলা দেখতে পায় একটি মেয়ের ডেস্কে মেকআপের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। লিপস্টিকটি হাতে নিয়ে নীলা বলে ওঠে, যদি এই সব জিনিসের প্রতি তোমার মনোযোগ থাকে তাহলে তুমি কাজ কিভাবে করবে? না ম্যাডাম, আসলে আমি আমার সাথে মুখ লাগাবা না। বলে নীলা লিপস্টিকটি ফ্লোরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মেয়েটি বলে ওঠে, এটা কি করলেন আপনি? এটা লিমিটেড এডিশন ছিল। কানা বন্ধ করো, ইউ আর ফায়ার্ড। পেছনে ঘুরে নীলা তার পিএকে বলে ওঠে, কারিকা, ইয়েস ম্যাম। পরে ওর জিনিসের দাম জিজ্ঞেস করে নিও, আমি দিয়ে দেব। আমাদের কোম্পানির অনেক টাকা আছে। ওকে ম্যাম। এরপর নীলা হেঁটে হেঁটে পুরো অফিসটা দেখতে থাকে। কারো ডেস্কে খাবার পায় তো কাউকে দেখতেছে ঘুম টুকতেছে। নীলা সেই সব লোকদের সবাইকে সাটাই করে দেয়। এরপর দেখতে পায় শুভ্র চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। নীলা শুভ্রের কাছে গিয়ে বলে ওঠে, ওয়াও, লজ্জা বলতে কোনো কিছু নেই। অফিসের মধ্যে কেউ কেউ ঘুমাতে আসে। এরপর নীলা শুভ্রের কাছে গিয়ে তার মুখের ওপর থেকে বইটি সরিয়ে নেয়। শুভ্র চমকে উঠে নীলার দিকে তাকায়। গুড মর্নিং, হয়ে গেছে আপনার ঘুম? তুমি কে? এখন জেগে কি করবে? ইউ আর ফায়ার্ড। হোয়াট? আই এম ফায়ার্ড? কেন? আমি তোমাকে ফায়ার করতে পারি না? না কিন্তু এনাফ। এই স্যার, এ এখানে কি কাজ করে? সরি ম্যাম, আমি জানি না। তুমি জানো না? নীলা শুভ্রের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুমি এই কোম্পানিতেই কাজ করো না? তোমার বেতন কত? ঠিক কত টাকা সেটা আমি জানি না, কিন্তু এই মোটামুটি 10 লাখের মতো হবে। তুমি এত টাকা নিয়ে এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছ? আমাকে কি পাগল ভাবো নাকি? নীলা এসআরের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আসলে করতেছো কি? ম্যাম, এ আমাদের কোম্পানিতে অন্যের সুপারিশানে জয়েন হয়েছে, এই জন্য ওর সম্পর্কেও আমি ঠিকঠাকভাবে জানি না। নীলা শুভ্রের আইডি কার্ড দেখে বলে, তুমি এখানকার চিফ ইঞ্জিনিয়ার হয়েও ঘুমাচ্ছ? আমি সারা রাত কাজ করছিলাম, এই জন্য শুয়েছি। সারা রাত এখানে কাজ করছিলে, এটা মানে এটা না যে দিনে ঘুমানোর পারমিশন পাবে। দিনেও তোমাকে ঘুমোতে হবে। নীলার কথা শুনে শুভ্র হেসে উঠে নীলা ঝাঁঝিয়ে বলে ওঠে, এখানে হাসার কি হলো? গেট আউট নাও। ওকে। শুভ্র তার সব জিনিস, বই, চশমা আর মোবাইল একটা বক্সে ভরে ওখান থেকে বেরিয়ে যায়। শুভ্রকে যেতে দেখে অফিস স্টাফরা সবাই উঠে শুভ্র বলে ডাকে। এটা দেখে নীলা বলে ওঠে, ওর যাওয়াতে যদি কারোর অসুবিধা হয় তাহলে সেও তার সাথে যেতে পারে। তোমরা তোমাদের কাজ করো, আসি ভাই। শুভ্র সবার সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। নীলা বলে ওঠে, আনগ্রেটফুল। এরপর নীলা তার রুমে বসে কাজ করতে থেকে এমন সময় তার পিয়ে বলে ওঠে, ম্যাম, শুভ্র আমাদের চিফ ইঞ্জিনিয়ার, তাকে এভাবে বের করে দেওয়া কি? তো কি হলো? যে কাজ বাদ দিয়ে শুধু ঘুমায় তার এই কোম্পানিতে দরকার নেই। এমন সময় নীলার ফোন বেজে ওঠে। নীলা বলে, হ্যাঁ বাবা, বলো। তুমি তাড়াতাড়ি অফিসে যাওয়াতে তোমাকে একটা জরুরি কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আমাদের কোম্পানিতে শুভ নামের একজন আছে, তাকে কিছু বলবে না? শুভ্র? এর মধ্যে পিয়ে এর মোবাইলে কি যেন দেখতে থাকে আর নীলা তার বাবাকে বলে ওঠে, আমাদের অফিসে কয়জন শুভ্র আছে? পিয়ে বলে ওঠে, দুজনই। আমি ওকে জয়েন করতে অনেক কষ্ট করেছি। ও এখন আমাদের সার্ভার আর্কিটেকচার আর বিআর ডিপার্টমেন্টের ইনচার্জ। ওই ছেলেকে আমাদের কোম্পানির জন্য অনেক দরকার। নীলা তার কম্পিউটারের স্ক্রিনে তাড়াতাড়ি দেখতে পায় শুভ্র নামে দুজন আছে। সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, আর সে ওয়ার্ল্ডের টপ 10 জন হ্যাকারদের মধ্যে একজন। বাবা, এ কি সেই শুভ্র? হ্যাঁ, আর একটা কথা নীলা, আমাদের কোম্পানিতে আরও একজন শুভ আছে, যে কোনো কাজের না। সুপারিশের জন্য ও এই কোম্পানিতে এসেছিল, কোনো কাজের না। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বের করে দিয়েছি। গুড জব। আমি সুস্থ হলে আবার কোম্পানি জয়েন করব। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব সামলে নেব।
বলে নীলা কল কেটে দেয় আর তার পিএকে বলে, এমনিতেই বাবা ওকে বের করে দেওয়ার চিন্তা করছিল, এখন চিন্তার কোনো কারণ নেই। ম্যাম, ওই দ্বিতীয় শুভ্রের কি করব? ও উচ্চ শিক্ষিত আর দেখতেও সুন্দর। না না, এমনিতেই আমার একজন বন্ধু আছে, ও শুভ্র থেকেও অনেক ভালো। ও তো আপনি অলরেডি নিজের জন্য কাউকে খুঁজে নিয়েছেন। হঠাৎ একটি ছেলে দৌড়ে এসে চিন্তিত গলায় বলে ওঠে, ম্যাম আমাদের সার্ভার আবার ক্র্যাশ করেছে। কি? ম্যাম একজন কাস্টমারের থেকে ফিডব্যাক পেয়েছি যে পুরো সিস্টেম ঠিকভাবে কাজ করছে না। যখন আমি চেক করেছিলাম দেখলাম যে কোনো এক হ্যাকার আমাদের সিস্টেম হ্যাক করেছে। এটা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা হচ্ছে তো সেটা ঠিক করো, কিসের জন্য এত টাকা নাও তোমরা? কিন্তু ম্যাম, কিন্তু কি? যারা সার্ভার ঠিক করতো তাদের সবাইকে তো আপনি বের করে দিয়েছেন। এখন এই সমস্যার সমাধান করার মতো কেউ নেই। জানি না কিভাবে নিয়েছে কোম্পানিতে এদেরকে। বলে নীলা তার রুম থেকে বেরিয়ে যায়। একজনকে জিজ্ঞেস করে, কতদূর কি হলো? ম্যাম, কাস্টমারের থেকে অনেক সমস্যার অভিযোগ আসতেছে। এর মধ্যে ছেলেটির ফোন বেজে ওঠে। হ্যালো, সরি স্যার, কোম্পানির সার্ভার ডাউন। আমরা সেটা ঠিক করার চেষ্টা করতেছি। ছেলেটি সেখান থেকে চলে যায়। নীলার বিয়ে নীলাকে বলে, এখন আমরা কি করব? এখনই আমাদের কিছু একটা করতে হবে, নয়তো এটার প্রভাব আমাদের স্টক প্রাইসে পড়তে পারে। আমার কাছে একজন আছে, দাঁড়াও। কথাটা বলে নীলা কাউকে মেসেজ পাঠায়। শোনো, আমি খুব বড় একটা সমস্যায় আছি। আমাদের কোম্পানির সার্ভার ডাউন হয়ে গেছে, কেউ এটা ঠিক করতে পারছে না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? শুভ্র যে কিনা সবকিছু নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার কাছে একটা মেসেজের নোটিফিকেশন আসে। মোবাইল বের করে দেখে। এখন আবার কি? শুভ্র মেসেজটা দেখে রিপ্লাই করে। কি হয়েছে তোমার কোম্পানির? নীলা ভয়েস মেসেজ পাঠায়। এসব বলার মতো সময় আমার হাতে নেই, আমরা কি দেখা করতে পারি? আমি আসছি। বলে শুভ্র মোবাইল পকেটে রেখে আবার অফিসের দিকে চলে যায়। নীলা মেসেজটা শুনে তার পিএকে বলতে থাকে, এই আওয়াজটা শোনা শোনা মনে হচ্ছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে এটা আমাদের অফিসেরই কেউ। ছাড়ো, এটা নিয়ে বেশি ভাবতে লাগবে না, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ম্যাম, মেকআপ নাকি? চুপ থাকো। ম্যাম, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। অল দ্য বেস্ট। নীলা চলে যায় ওয়াশরুমে। তারপর তার ব্যাগ থেকে মেকআপ বক্স করে একটু মেকআপ করে নেয় আর মোবাইলের দিকে দেখে। তারপর মোবাইল রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ডুপ্লিকেট শুভ্র নীলার মোবাইল দেখে আর বলে, এটা কার মোবাইল? তারপর মেসেজে গিয়ে দেখে ল্যাগি হ্যাকার 69। এটা তো শুভ্রর ইউজার নেম। তারপর মোবাইল খুঁজিয়ে নিজে নিজেই বলতে থাকে। আমি এর সমস্ত ক্রেডিট নিতে পারি। তারপর একটু খোঁজাখুঁজি করে দেখে যে এটা নীলার মোবাইল। নীলা ম্যাম, তার মানে এরা দুজন এখনো সামনাসামনি দেখা করেনি, আর না দুজন দুজনকে চেনে। তাহলে তো আমি সমস্ত ক্রেডিট নিতে পারি। এরপর সে নীলার মোবাইল খোঁজাখুঁজি করে তার মোবাইল হ্যাক করে নেয়। যখন গেট থেকে শুনতে পায় যে কেউ ভেতরে আসতেছে, তখন মোবাইল যেভাবে ছিল সেভাবে রেখে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নীলা মোবাইল খুঁজতে চলে আসে ওয়াশরুমে। মোবাইল দেখে বলে, থ্যাংক গড। তারপর মোবাইলটা নিয়ে বেরিয়ে যায়। ডুপ্লিকেট শুভ্র বাইরে লুকিয়েছিল। বেরিয়ে এসে নিজে নিজেই বলে, যদি আমি একে পটাতে পারি তাহলে ওর সমস্ত সম্পত্তি আমার। নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে বাইরে বসার রুমে আসে। এসে কাউকে খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে মোবাইলের দিকেই তাকিয়ে থাকে। তারপর ক্যামেরা অন করে নিজেকে ভালো করে দেখে। পেছন থেকে ডুপ্লিকেট শুভ্র নীলার চালচলন দেখতেছে। তারপর নীলার কাছে এসে বলে, ম্যাম, আপনি কি বাম্বেলবি? না না না, সরি, আসলে আমি এখানে একজন মেয়ের সাথে দেখা করতে এসেছি। আসলে আমরা শুধুমাত্র চ্যাটের মধ্যে কথাবার্তা বলতাম, তো তাই আমার মনে হয়েছে। সরি। দাঁড়াও দাঁড়াও। ডুপ্লিকেট শুভ্র পেছনে ঘুরে নীলা তাকে বলে, আমার ইউজার নেম বাম্বলিবি। তুমি? ল্যাজি হ্যাকার 69। দুজনে হেসে ওঠে। তারপর শুভ্র বলে ওঠে, আমি ভাবতে পারছি না যে আমাদের এইভাবে দেখা হবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমরা দুজন একই কোম্পানিতে তো,
আমরা আমাদের নাম ব্যবহার করতে পারি যা কোম্পানিতেই ব্যবহার হয়। অবশ্যই। কেন? আমি ভাবতে পারছি না যে আমরা আমাদের কোম্পানিতেই দেখা করব। কিন্তু তুমি তো খুব ট্যালেন্টেড, তো এখানে লুকিয়ে কেন? মানে তোমার মতো ছেলে আমাদের কোম্পানিতে কাজ করতেছে, এটা তো আমার জানা উচিত ছিল। তুমি তো জানোই আমি সব পছন্দ করি। আচ্ছা শোনো, কোম্পানির সার্ভার হ্যাক হয়ে গেছে, এখন এই সমস্যায় আমাদের ধ্যান দেওয়া উচিত। তুমি কি ঠিক করতে পারো? অবশ্যই এটা আমার জন্য খুব সহজ। চলো। এরপর দুজনেই চলে যায় অন্যদিকে। আমাদের হিরো শুভ্র বসার রুমে এসে ওয়েট করতে থাকে আর মোবাইল টেবিলের উপর রেখে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলতে থাকে। এতক্ষণে তো তার আসা উচিত। অনেকক্ষণ ধরে বসে থাকে, এরপর পায়চারি করে মোবাইলের দিকে তাকায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর শুভ্র মনে মনেই বলে, ধুর থাক, আমি চলে যাই। বলেই উঠতে যাবে এমন সময় ডুপ্লিকেট শুভ্র ও নীলা ওখানে এসে পৌঁছায়। তুমি এত বড় সমস্যাটা খুব সহজেই সমাধান করে দিলে। বলেই ভেতরে যেতে নেবে, তখন শুভ্রকে দেখে দাঁড়িয়ে যায় এবং নীলা বলে ওঠে। দাঁড়াও। অন্যদিকে নীলাদের কোম্পানির কম্পিউটারটা ম্যাট্রিক্স সলিউশনের ওনার রাধিকা সাইয়ের বিয়ে বলে ওঠে। ম্যাম, আপনি যে লোকটির উপর আমাদের নজর রাখতে বলেছিলেন সে সেই কোম্পানিটি ছেড়ে দিয়েছে। কি শুভ্র কোম্পানি ছেড়ে দিয়েছে? ইমার্শিয়াটিক আজকে শুভকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। মনে হয় উপরওয়ালা আমার পাশেই আছে। ইমার্শিয়ার টেকের চেয়ারম্যানের আইডিয়া নেই যে তার মেয়ে তার কোম্পানির জন্য কত বড় লস দাঁড় করিয়েছে। কিন্তু ম্যাম, আমাদের কোম্পানি ইমার্শিয়াটিকের থেকে অনেক ছোট, তো শুভ্র কি আমাদের অফার অ্যাকসেপ্ট করবে? শুভ্রকে এই কোম্পানিতে আনার জন্য আমি সমস্ত কিছু করব, দরকার পড়লে আমি নিজেকেই তার কাছে অফার করব। আমি ওকে এই কোম্পানিতে এনেই ছাড়ব। চিন্তা করো না, সে যখন জয়েন করবে তুমি নিজেই বুঝতে পারবে সে কতটা জরুরি আমাদের জন্য। এক কাজ করো, তুমি গাড়ি রেডি করো, আমি পার্সোনালি তার সাথে দেখা করব। ইয়েস ম্যাম। রাধিকা হাসতে হাসতে অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে নীলা শুভ্রকে দেখে শুভ্রকে দাঁড় করায় আর বলে, দাঁড়াও। কি হলো? তুমি এখনো এখানে কি করছো? সেটা জেনে তুমি কি করবে? এখন আমি তোমার জন্য কাজ করি না, আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা? অবশ্যই। ঠিকভাবে কথা বলো। তুমি কে? আমি কে? ওকে, আমি বলতেছি। তুমি বেরিয়ে যাওয়ার পর আমাদের সার্ভার ক্র্যাশ হয়েছে। তোমার জন্য আমার কোম্পানি অনেক লসে পড়েছে। আমার মনে হয় তুমি সব কিছু জেনে শুনে করেছো। কি? আমার জন্য সার্ভার ক্র্যাশ হয়েছে? শোনো, এসব নাটক করা বাদ দাও। কোম্পানির মধ্যে শুধু তুমি এই কাজ করতে পারো। যখনই তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো তখনই সার্ভার ক্র্যাশ হতে হলো। এই কোইন্সিডেন্স তো শুধুমাত্র মুভির মধ্যে হয়ে থাকে। ইডিয়েট। তোকে তো দাঁড়াও। সিকিউরিটি। চিৎকার দেওয়ার সময় একটি সিকিউরিটি চলে আসে। এরপর শুভ্র বলে ওঠে, আসলে তুমি চাচ্ছ কি? আমাকে সত্যিটা বলো, তুমি সার্ভারের সাথে কি একটা করেছো, তাই না? যদি তুমি এটা স্বীকার না করো তাহলে আমি তোমাকে পুলিশে দেব। তারপর সাজা কাটতে থেকো জেলের মধ্যে। আর জেল থেকে বেরিয়ে আসার পর তুমি শেষ। তোমার জন্য আমার যতটা ক্ষতি হয়েছে সব কিছুই আমি তোমার কাছ থেকে তুলব। আর আমি এটাও নিশ্চিত হব যে তোমাকে কেউ কোনো কোম্পানিতে যোগ না দেয়। তুমি সত্যিটা জানতে চাও, তাই তো? তাহলে শোনো, তোমার মতো লোকের মনে হয় তুমি যেটা করো সেটাই সঠিক। আমাকে অ্যারেস্ট করতে চাও, তাই তো? নাও, করে নাও। আমিও দেখতে চাই কে কি করে। তুমি কি ভাবো খুব স্মার্ট তুমি, তাই না? নীলা ম্যাম, নীলা ম্যাম, আমাদের এখনই একে শিক্ষা দেওয়া উচিত। তুমি আমাদের কুমারের জন্য কাজ করেছিলে, এই জন্য এতক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু আর না। নীলা ফোন বের করে কল লাগায় আর বলে, একটা কথা শুনে রাখো, আমাদের কোম্পানি এবং আমাদের কোম্পানি রিলেটেড কোনো কোম্পানি যেন শুভ্রকে হায়া না করে। মোবাইল কেটে দেয়। এরপর শুভ্রকে বলে, শুনেছো তো? এবার যেতে পারো। আমার খুব জানতে ইচ্ছে করছে, তোমার বাবা কি জানে তুমি আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছো? তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য আমাদের চেয়ারম্যানের কাছ থেকে পারমিশন নিতে হবে। তুমি নিজেকে কি ভাবো? আচ্ছা ঠিক আছে,
গুড লাক তোমাদের কোম্পানির জন্য। এনাফ, অনেক শুনেছি তোমার বক বক। শুভ্রকে পুলিশের কাছে দাও। দাঁড়াও। পেছন থেকে রাধিকা কথাটা বলে আর ভিতরে ঢুকতে ঢুকতে বলে, শুভ্র কোথাও যাচ্ছে না। দাঁড়াও, আমি তো তোমাকে চিনি, রাধিকা শাহ। তোমার কোম্পানি ক্লিয়ার ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের কম্পিটিটর। তুমি এখানে কি করতেছো? কেন, তোমার কোনো অসুবিধা? আমি জানি তুমি কলেজে পড়ার সময় আমাকে ফুল দিয়েছিলে। দেখো, আমার লজ্জায় ফেলো না, সেটা অনেক আগের কথা। আর তুমি এখানে এত তামাশা কিসের জন্য? এখন তো শুভ্র তোমাদের কোম্পানিতে কাজও করে না। এখন আমায় তুমি এটা বলো না যে তোমাদের কোম্পানিতে এভাবে এমপ্লয়ীদের ট্রিট করা হয়। ম্যাম, আমার মনে হয় তুমি দেখতেছো না এখানে দুজন চেয়ারম্যান একে অপরের সাথে কথা বলতেছে? তোমাকে তো তুমি এখনো জানো না এ কি করছে, এই জন্য তুমি এভাবে কথা বলতেছো। ওকে আমি কোম্পানি থেকে কি বের করেছি? ও বদলা নেওয়ার জন্য আমার সার্ভার ক্র্যাশ করেছে। ওর জন্য আমার কোম্পানির লস হয়েছে। যদি আমি ওর কাছ থেকে এই লসের ক্ষতিপূরণ চাই, তাহলে এখানে ক্ষতি কিসের? নীলা, তুমি তোমার বাবাকে শুভ্রর ব্যাপারে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, জিজ্ঞেস করেছি তো। উনি বলেছেন এ কোনো কাজের না, ও সুপারিশের জন্যই এই কোম্পানিতে এসেছে। আমি এখানে সুপারিশের থ্রোতে আসছি? চেয়ারম্যান আমার সম্পর্কে এভাবে বলেছে? উনি তো এটাও বলেছেন আমি যেন তোমাকে বের করে দিই। বাবাও তো তোমাকে বের করেই দিতে চেয়েছিল। যদি এমনটাই হয় তাহলে কথা বলার মতো তো কিছু নেই। শুভ্র, এদের কথাবার্তাকে তোমার এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। যদি তুমি আমার কোম্পানি জয়েন করো, তাহলে কথা দিচ্ছি এরকম কখনো অসম্মান হতে হবে না। কি বলো তাহলে তুমি? রাধিকা, আর হ্যাঁ, আমার কোম্পানির 10% শেয়ারও তোমাকে দেওয়া হবে। আর এদের বেতনের থেকেও অনেক ভালো বেতন দেওয়া হবে। 10% শেয়ার আর আমাদের কোম্পানি থেকে ভালো বেতন? তুমি কি জানো তুমি কি বলতেছো? রাধিকা, এখানে টাকার ব্যাপার না। যদি তুমি চাও তো কাজের পাশাপাশি আমি তোমার গার্লফ্রেন্ডও হতে পারি। রাধিকা, তুমি তোমার কোম্পানিকে এত বড় করতে অনেক কষ্ট করেছো, তার জন্য আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি। বাট আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, শুভ্র তোমার কোনো কাজের না। ও আমাদের কোম্পানিতে নিজের যোগ্যতায় আসেনি, আমার বাবা নিজেই আমাকে বলেছে। তোমার বাবাই বলেছে এটা? হ্যাঁ, অবশ্যই, আমি মিথ্যে কেন বলবো? রাধিকা মনে মনে ভাবে, এটা কিভাবে হতে পারে? আমি জানি এই কোম্পানি এত বড় হওয়ার পিছনে শুভ্রের হাত রয়েছে। তাহলে উনি এভাবে কেন বলল? শুভ্র নিজের এটিএম কার্ড বের করে নীলাকে বলল, নীলা, এখানে আমার সমস্ত বেতন রয়েছে প্রায় 3 কোটি টাকা। 3 বছরের বেতন, স্যালারি, বোনাস সব কিছু মিলিয়ে। বলে এটিএম কার্ডটি টেবিলের উপর রেখে দেয়। তারপর গাড়ির চাবি বের করে বলে, এটা হচ্ছে আমার গাড়ির চাবি, এটাও আমি তোমাদের কোম্পানিতে থাকাকালীন কিনেছি। বলে গাড়ির চাবি টেবিলের উপরে রেখে দেয়। নীলা বলে ওঠে, এটার মানে কি? এটার মানে হলো আমি তোমার কোম্পানিতে থাকাকালীন যা কিছু অর্জন করেছি সব কিছু ফেরত দিলাম। আর তোমার তখন খুশি হওয়ার দরকার। এখন তোমাদের এমার্সিয়া টেক কোম্পানির সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। এসব কিছুর তুমি যোগ্যও না, সব কিছুই তোমার ফেরত দেওয়া উচিত। নীলা, তোমার কোম্পানিতে কি সমস্ত কর্মচারীদের সাথে এইভাবেই ব্যবহার করা হয়? এইটাই কি তোমাদের কোম্পানির ব্যবহার? বাদ দাও এসব। প্রথমত, যতটা আমার ক্ষতি হয়েছে তার কাছে এইসব টাকা গাড়ি কিছুই না। আমি এটাকে ক্ষতিপূরণও বলতে পারি না। কিন্তু যেহেতু তুমি আমাদের কোম্পানিতে কাজ করতে আর তোমার বিরুদ্ধেও আমার কাছে কোনো প্রমাণ নেই, এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। রাধিকা, চলো যাওয়া যাক। আমার কথা এখনো শেষ হয়নি। যেদিন তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাবো যে তুমি সার্ভার ক্র্যাশ করেছিলে, যেই দিন আমার কাছে এটাও প্রমাণ থাকবে, আমি এটা ভাববো না যে তুমি আমাদের কোম্পানিতে কাজ করতে বা করতে না, আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে রাধিকা, তোমার কোম্পানি ফিয়ার টেকনোলজি ইমার্শিয়া টেকের কম্পিটিটর, ঠিক কি না?
আমার কোম্পানি এদের কোম্পানির থেকে নতুন, যার জন্য আমরা অতটাও কম্পিটিটর নই। আমার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, আমি তৈরি তোমার কোম্পানিতে কাজ করার জন্য। কি এটা সত্যি? হ্যাঁ, এখন আমি ম্যাট্রিক্স সলিউশনের সাথেই কাজ করব। এটা চিন্তা করো যে আমি যেন তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাই। নীলা, আমার পুরো বিশ্বাস আছে শুভ্র তোমার কোম্পানিতে লসের কারণ না। তারপরও তোমার যতটা লস হয়েছে আমি আমার কোম্পানি থেকে ক্ষতিপূরণ দেব। আর আমাদের এই সাক্ষাৎটাকে তুমি কোম্পানি ওয়্যার মনে করতে পারো। আমি এখন তোমাকে দেখাবো কোম্পানি কিভাবে চালাতে হয়। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। রাধিকা, চলো যা যাক, এখানে আমার দম বন্ধ হইতেছে। চলো। এরপর রাধিকা শুভ্র অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে ডুপ্লিকেট শুভ্র নীলাকে বলে, চলো এখন আমাদের যাওয়া উচিত। এমন মানুষের উপর আমাদের টাইম নষ্ট করা উচিত না। শুভ্র, আমরা অনলাইনে 3 বছর ধরে কথা বলতেছি। আমি তোমাকে কখনোই এতটা রাগ করতে দেখিনি, তাহলে আজকে কেমন করে? আসলে আমি এভাবে কথা বলি না, কিন্তু দেখেছিলে না ও তোমার সাথে কিভাবে কথা বলতেছিল? আমার পছন্দ না কেউ তোমার সাথে এভাবে কথা বলুক। আচ্ছা সরি, আমি যদি একটু বেশি রাগ করে থাকি। সত্যি? হ্যাঁ, সত্যি আমার পছন্দ না কেউ তোমার সাথে এভাবে কথা বলুক। চলো এখন যাওয়া যাক, আমাদের অনেক জরুরি একটা কাজ আছে। এরপর নীলা আর ডুপ্লিকেট শুভ্র ওখান থেকে চলে যায়। অন্যদিকে নীলার বাবার কাছে কল আসে। হ্যালো। হ্যালো মিস্টার আগারওয়াল, আমি আপনাকে শুধু এটা বলতে চাই, আমি আপনার মেয়েকে বলে এসেছি আমি আপনার কোম্পানিকে জিআর টেকনোলজি থেকে পিছনে ফেলে আসব। এটা কখনোই সম্ভব হবে না। এটা হতে পারে কি না সেটা তো সময় বলে দিবে। আমার শুধু এটাই বলার ছিল। গুড বাই। বলে রাধিকা কল কেটে দেয়। তার পার্টনারের সাথে কথা বলে। রাধিকা একজন দক্ষ বিজনেসম্যান, কিন্তু আমার কোম্পানি ওর কোম্পানির থেকে টেকনোলজির দিক থেকে অনেকটা আগে। তাহলে ওর এতটা মনোবল কোথা থেকে এলো? এর মধ্যে নীলা তার বাবাকে কল দেয়। হ্যালো বাবা। হ্যালো নীলা, তুমি শুভকে বের করে দিয়েছো নাকি? না বাবা, আমি শুধু তাদেরকে বের করে দিয়েছি যারা শুধুমাত্র অফিসে টাইম পাস করতে আসে, আর যারা সুপারিশের মাধ্যমে এখানে এসেছে। আমি কোনো জরুরি মানুষকে কাজ থেকে বের করিনি। তাহলে ম্যাট্রিক্স সলিউশন থেকে আমার এখানে কল আসতেছে কেন? আর শিউ বলতেছে তারা আমাদের সাথে কম্পিট করবে। আচ্ছা, ওটা কিছুক্ষণ আগে ম্যাট্রিক্স সেলুনে শিওর সাথে আমার দেখা হয়েছিল। তার মানে তোমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে, আর এই জন্যই সে আমার কোম্পানির সাথে একটু কম্পিট করতে চায়। বাবা, আমি মানছি আমি শুরুতে একটু রাগ দেখিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে ছেলেটা আমাদের কোম্পানিতে নিজের যোগ্যতায় কোথায় আসেনি। ও ওই ছেলেটাকে এতটা সাপোর্ট কেন করতেছো? তার মানে হচ্ছে ও এমন একজনকে হায়ার করতেছে যার আশাতে তার কোম্পানি ভিআর টেকনোলজি থেকে বেটার হবে। তুমি তাকে বলনি যে ওই ছেলেটি কোনো কাজেরই না? আমি রাধিকার সামনে ওই কর্মচারীর জায়গা ওকে দেখিয়ে দিয়েছি, আর এই জন্যই রাধিকা ইগো হার্ট হয়েছে। ও, তাহলে এই জন্যই ও আমাকে কল দিয়েছিল। ভালো, হয়তো এই জন্যই ওর ইগো হার্ট হয়েছে। ও আমাদের কিছু করতে পারবে না। গুড জব নীলা, এখন থেকে পুরো বিআর ডিপার্টমেন্ট তুমি সামলাবে। থ্যাংক ইউ বাবা। এখন আমরা ওকে দেখাবো বিআর ইন্ডাস্ট্রির মধ্যে আমরা টপে কেন আসি। মেক শিওর করো ওরা যেন আমাদের আশেপাশেও না থাকে। তুমি চিন্তা করো না বাবা, আমরা ওদের থেকে আগেও বেটার ছিলাম, আর এখনও বেটার থাকবই। স্যার, আমরা সবসময় সবার থেকে আগেই ছিলাম। এভাবেই বলা যায় যে ভিআর টেকনোলজি আমাদের পরিচয়। মিস নীলা কিছুদিন আগে বিদেশ থেকে আসলো, তাহলে কি পুরো ভিআর টেকনোলজি মিস নীলাকে দেওয়া ঠিক হবে? দেখো, যদি এটা শুধুমাত্র নীলার হতো তাহলে হয়তো আমি ডিসিশন নিতে পারতাম না, কিন্তু আমি এই কাজের জন্য অলরেডি একজন মানুষকে হায়ার করে রেখেছি।
বিআর টেকনোলজিতে। আপনি শুভ্রের কথা বলছেন তাই তো? আমার বিশ্বাস আছে ওর থেকে ভালো আর কেউ বিআরের মধ্যে নেই। আর এমনিতেও রাধিকা নীলার প্ল্যানের মধ্যে পুরোপুরি ফেঁসে গেছে। আর ও ওই ইউজলেসকে হায়ার করলো। দেখে নিও ওর কোম্পানি কিভাবে ধীরে ধীরে নিচে যায়। আর আমরা সবসময় আগেই থাকবো। এটা বলে মিস্টার আগরওয়াল ও তার সাথে থাকা লোক হেসে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই শুভ্র আর রাধিকা তাদের অফিসে কথা বলতে বলতে আসে। এখন তুমি যাদের দেখলে তারা টেকনিক্যাল টিম। ঠিক আছে, কিন্তু কিছু লোক দরকার। যদি আমাদের ফিয়ারে ইমপ্রুভমেন্ট দরকার, তাহলে আমাদের কিছু লোককে হায়ার করা দরকার। আমি শুনেছি ইমার্শিয়া টেক কিছু লোককে ছাঁটাই করেছে, তাহলে আমরা তাদেরকেই হায়ার করি। রাধিকা, আসলে আমি ভাবছিলাম এটাই। আজকের আমাদের ভাবনা চিন্তা মিলছে খুব, যে ঠিক কি না? এক কাজ করি, আমি তাদেরকে কল করি। রাধিকা হ্যাঁ সম্মতি জানায়। এরপর শুভ্র কল করতে করতে বেরিয়ে যায়। অন্যদিকে রাধিকা মুস্কি হাসি দেয়। অন্যদিকে দেখা যায় ডুপ্লিকেট শুভ্র নীলার কাছে আসতেছে, দরজায় নক করে। কাম ইন। ম্যাম। শুভ্র। ম্যাম, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। নাম বলা দরকার নেই এখানে, আর কেউ নেই তো। তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আসলে অভ্যাস নেই না। কিন্তু তুমি তো আমাকে নাম ধরে ডাকতে। মেসেজে বলার সহজ, কিন্তু এভাবে কোম্পানিতে নীলা বলে ডাকা কিছুটা নতুন আমার জন্য। আর তার উপর তুমি এতটা সুন্দর তো আমি ভুলে যাই। আমার বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দরী মেয়ের সাথে কথা বলতেছি আমি। ধুর। আর হ্যাঁ, তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি। বাবা বলেছে এখন থেকে ভিআর ডিপার্টমেন্টের আমি হ্যান্ডেল করব। তো ওখানে আমার তোমার সাহায্য দরকার। ডুপ্লিকেট শুভ্র মনে মনে ভাবে। ওই বুড়ো পুরো ডিপার্টমেন্টের উপরে ছেড়েছে, তার মানে শুধু একে আমরা পটলেই হবে। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে কখনো একা ছাড়বো না। আমি জানি ইউ আর দ্য বেস্ট। শুভ্র, আমাদের ডিপার্টমেন্টের নতুন লোক জয়েন করানোর দরকার। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ওই শুভ্র পুরো ডিপার্টমেন্টে নিজেই বানিয়েছিল, অবশেষে আমি চান্স পেয়েছি। পুরো ডিপার্টমেন্টে আমি আমার মতো করে বানাবো। হঠাৎ নীলার পিয়ে সে নীলাকে বলে, ম্যাম, আমাদের কিছু কর্মচারী একসাথেই কোম্পানি ছেড়ে দিয়েছে। আমাদের কাছে এখন টেকনিক্যাল টিমের কেউ বেঁচে নেই। কি বলছো? সবাই একসাথে কোম্পানি ছেড়েছে? কিন্তু কেন? ম্যাম, একজনের কাছ থেকে আমি শুনেছি ওদের ম্যাট্রিক্স সলিউশন থেকে জব অফার করেছে। আমি বুঝতে পারছি, এই সব ওই শুভ্রই কাজ। ম্যাম, এখন আমাদের টেকনিক্যাল টিমের কেউ নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সমাধান আমরা কিভাবে খুঁজবো? যতক্ষণ আমি এখানে আছি তোমার চিন্তা করার দরকার নেই। সত্যি তুমি এই সমস্যার সমাধান করতে পারো? অবশ্যই, কথা যদি টেকনিক্যাল টিমের হয় তাহলে তো আমি এমন কিছু লোককে জানি যারা আমাদের সাহায্য করতে পারে। আরে, যার ছেড়ে যাওয়ার যেতে দাও, 1 সেকেন্ড, আমি এখনই আমার বন্ধুদের কল দিচ্ছি। ডুপ্লিকেট শুভ্র চলে যায়। একটু পরে আবার ফিরে এসে নীলার কাছে নীলা বলে ওঠে, কি হলো? কিছু হয়নি, আমার সব বন্ধু রাজি হয়েছে। তাই? ওরা আমার থেকে একটু কম জানে, কিন্তু আমাদের কোম্পানির জন্য একদম পারফেক্ট। শুভ্র, আমার আসলেই চিন্তা হচ্ছিল এত কম সময়ের মধ্যে একটা নতুন টিম কিভাবে বানাবো। থ্যাংক ইউ সো মাচ। নীলা মনে মনে ভাবে, মনে হয় বিদেশ থেকে আসা আমার সবচেয়ে ভালো ডিসিশন ছিল। অন্যদিকে দেখা যায় রাধিকা ও তার টেকনিক্যাল টিম একসাথে। রাধিকা, এটা আমাদের ম্যানেজার, আর বাকি টিম এটা আমাদের কোর টেকনিক্যাল টিম হবে। আমার এদের উপর পুরো বিশ্বাস আছে। এদের সাথে কাজ করে আমরা ম্যাট্রিক্স সলিউশনকে ভিআর কোম্পানি থেকেও ইন্ডিয়ার মধ্যে বেস্ট বানাবো। ধন্যবাদ সবাইকে এত কম সময়ের মধ্যে আমাদের এখানে আসার জন্য। আমি জানি সময় খুবই সংকীর্ণ, কিন্তু যদি ইমার্শিয়া টেককে বিহার থেকে পিছনে ফেলতে হয় তাহলে আমাদের এক্সট্রা কাজ করতে হবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না ম্যাম, আপনার কাছে শুভ্র আছে আর আমি পুরোপুরি কনফিডেন্স। যতক্ষণ আমাদের পাশে শুভ্র আছে তাহলে আমরা ওদের থেকে সবসময় 10 কদম এগিয়ে থাকবো। জানি, কিন্তু এখন আমরা ওদের থেকে অনেকটাই পিছনে। ওদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে, ওরা ওদের প্রোডাক্ট তাড়াতাড়ি বানাতে পারে।
আর এটা তখনই হবে যখন তারা কন্টিনিউয়াসলি তাদের টেকনোলজিকে ইমপ্রুভ করবে। আর ওই ডিজাইন আমি করছি, যেটা শুধু আমিই জানি। আর ওরা যদি ওটাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করে তখন? তাহলে তো আরও মজা হবে। আমাদের কাছে এক্সপার্ট আছে যারা খুব সহজেই পুরো প্রোগ্রাম তৈরি করতে পারবে। আমাদের সমস্ত বাগস অলরেডি জানা আছে, যেগুলো আমরা শুধরাতেও পারবো। আমরা খুব জলদি প্রোগ্রাম তৈরি করতে থাকি, আর আমার পুরো বিশ্বাস আছে কিছুদিনের মধ্যেই আমরা ওদের থেকেও এগিয়ে যাব। শুভ্র ও তার পুরো টিম পুরোদমে কাজ করতেছে তাদের নতুন প্রোগ্রাম রিলিজ করার জন্য। তারা দিনরাত মেহনত করতেছে। ফাইনালি শুভ্র নতুন প্রোগ্রাম তৈরির প্রায় শেষের দিকে। শুভ্র বসে বসে কম্পিউটারে কাজ করতেছে। এমন সময় রাধিকা তার কাছে এসে বলে, আমাদের ছাড়া এখন এই অফিসে আর কেউ নেই, শুধু তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড। বাই দ্য ওয়ে, তুমি আমার সাথে এতটা সাদাসিধেভাবে কথা বলো কেন? এক্স গার্লফ্রেন্ড? আমার মনে হয় তুমি যখন কলেজে আমার জন্য ফুল পাঠিয়েছিলে। পুরো কলেজ তোমার জন্য পাগল ছিল। আমার মনে হয় না শুধু আমি তোমাকে ফুল পাঠিয়েছিলাম, যদিও তুমি সেগুলো অ্যাকসেপ্ট করোনি। কি হলো? ওসব আমি জানি না, ফুলগুলো আমার কাছে পৌঁছেছিল। আমি শুধু এটাই জানি যে ওগুলো তুমিই পাঠিয়েছিলে। তুমি আমাকে 3টা ফুল পাঠিয়েছিলে, তাই না? 3টা সূর্যমুখী ফুল। তুমি মনে রেখেছো? আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতেছি। রাধিকা হারিয়ে যায় অতীতের পাতায়, যেখানে রাধিকা ফুলগুলো নিয়ে মনে মনে কিছু ভাবতেছে, হাঁটতেছে। চলুন কি ভাবতেছে সেগুলো জেনে আসি। শুভ্র, তুমি প্রপোজালের জন্য একটি মেয়েকে কিভাবে সূর্যমুখী ফুল গিফট করতে পারো? কিন্তু কোনো ব্যাপার না, আমার তো এগুলো পছন্দ। এসব কিছু ভাবতেছিল এমন সময় রাধিকার মোবাইল বেজে ওঠে। সে তাড়াতাড়ি মোবাইলটা কানে তুলে নেয়। হ্যাঁ মা, বলো। কি কি হলো বাবার? মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দেখা যায় রাধিকা বর্তমানে ফিরে আসে। সে শুভ্রকে বলতেছে, এরপর আমি কলেজ ছেড়ে দেই, বাবার সুস্থতার জন্য টাকা জোগাড় করি। আর আমি চাচ্ছিলাম না তুমি এইসব ঝামেলার মধ্যে পড়ো। আর যখনই আমি আমার নিজস্ব কোম্পানি চালু করি, আমি তোমাকে খুঁজছিলাম, অনেক খুঁজেছিলাম। কিন্তু তারপরে জানতে পারি তুমি ইমার্শিয়া টেক কোম্পানিতে কাজ করো। আর তখন যদি আমি তোমাকে ডাকতাম তাহলে হয়তো তখন তোমার খারাপ লাগতো। রাধিকা, এত কিছু হয়ে গেছিল আর আমি তো ভাবছিলাম তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো। তার জন্যই তো আমি তোমাকে এক্স গার্লফ্রেন্ড বানালাম। আচ্ছা বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে। অনেক সময় হয়ে গেছে, এখন আমার বাড়ি যেতে হবে। আমি চলি। তোমার যা কিছু ছিল তুমি তো সব কিছুই তোমার কোম্পানিকে দিয়েছিলে। আমি শুনেছিলাম তোমার কাছে থাকার মতো ঘর নেই, তুমি তোমার বন্ধুর ওখানে থাকতেছ। হ্যাঁ, ওই। আমিও একাই থাকি, তাহলে চলো। কোথায়? আমার বাড়িতে। আর কোথায়? একটু পর দেখা যায় রাধিকা শুভ্রকে তার বাড়িতে নিয়ে গেছে। শুভ্র ঘুরে ঘুরে রাধিকার বাড়িটা দেখতেছে। অনেক বড় বাড়ি, যেন রাজপ্রাসাদ, কিন্তু এখানে রাধিকা একাই থাকে। আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি এখানে? আমি তোমার বস হই, আমি তোমার কাজের উপর নজর রাখবো। আচ্ছা ঠিক আছে, আমার রুম কোনটা? ও, আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম, এই পুরো ঘরে একটাই মাত্র বেডরুম, তো আমাদের দুজনকে একসাথে ঘুমাতে হবে। কি? আরে না, আমি তোমার সাথে মজা করতেছি। ওই যে ওইটা তোমার বেডরুম, ওই ঘরে অনেক জায়গা আছে। চলো তোমাকে তোমার বেডরুম দেখে নিয়ে আসি। অন্যদিকে দেখা যায় ডুপ্লিকেট শুভ্র তাদের প্রোগ্রেসের কাজ দেখতেছে। কি এসব এসব কি? শুভ্র, এই ফায়ার ওয়ালটা খুবই কমপ্লিকেটেড, আমাদের আরও 1 মাস লাগবে। 3 দিন আছে তোমাদের হাতে। 3 দিনের মধ্যে আমার এই প্রজেক্টটা কমপ্লিট চাই। যা খুশি করো, কিন্তু এই প্রজেক্ট 3 দিনের মধ্যেই কমপ্লিট হওয়া চাই। কিন্তু আমরা যদি তাড়াতাড়ি করি তো পরে কোনো না কোনো অসুবিধা হতে পারে। আই ডোন্ট কেয়ার, 3 দিনের মধ্যে আমার এই প্রজেক্টটা কমপ্লিট চাই। ছেলেটি আর কোনো কথা না বলে চেয়ারে বসে পড়ে, কাজ করতে থাকে। অন্যদিকে নীলা শুভ্রের কাছে চলে আসে। শুভ্র, কাজ কেমন চলছে? এই তো 3 দিনের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরেই আমরা আগাতে পারবো। তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম, তুমি কোনো ভুল করতেই পারো না। নীলার ফোন বেজে ওঠে।
নীলার বাবা কল দিয়েছে। নীলা কল তুলে বলে, হ্যাঁ বাবা। প্রজেক্টের কাজ কেমন চলছে? ডোন্ট ওয়ারি, খুব ভালোভাবেই কাজ চলছে। আমার শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো। একবার যদি আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তাহলে আমি অফিসে আসতে পারি। তুমি এখন তোমার শরীরের প্রতি যত্ন নাও। যতক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি ঠিক হচ্ছ না, আমি তোমাকে অফিসে আসতে দেব না। আর প্রজেক্টে চিন্তা করো না, কাজ ভালোভাবেই চলছে। আর হ্যাঁ, বাবা তোমাকে একটা সুখবর দেওয়ার আছে, কিন্তু সেটা আমি তোমার সুস্থতার পরেই বলবো। ওকে ওকে ওকে, তাহলে তো আমি সেই সুখবরটার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে বাবা, আমি এখন রাখি, বাই। নীলা কল কেটে দিয়ে শুভ্রকে বলে, শুভ্র যখন এই প্রজেক্টটা শেষ হবে, আমি বাবার সামনে প্রজেক্টের ক্রেডিট তোমাকেই দেব। তুমি এটা ডিজার্ভ করো, আর তোমার যা দরকার তুমি আমাকে বলতে পারো। তুমি তো জানোই আমি কি চাই, আমি শুধু তোমাকেই চাই। এখানে অনেক মানুষ আছে, যখন প্রজেক্ট শেষ হবে তখন তুমি যা চাও তাই পাবে। আই মিন পাবেই। আচ্ছা আমি চলি। বলে নীলা চলে যায়। শুভ্র একটা ভিলেন মার্কা হাসি দেয়। অন্যদিকে রাধিকা আমাদের গল্পের হিরো শুভ্রের রোমে যায়। ও তুমি উঠে গেছো, আসো খাবার খেয়ে নাও। বলে শুভ্রকে বিছানায় বসিয়ে দেয়। শুভ্র রাধিকার দিকে তাকিয়ে থাকে। রাধিকা বলে ওঠে, এভাবে কি দেখতেছো? আমাকে দেখার অনেক সময় আছে, তুমি খাবার খেয়ে নাও, তোমার অনেক কাজ বাকি আছে। আচ্ছা, যখন এই প্রজেক্টটা এসে যাবে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। এরপর দেখা যায় নীলা অফিসে হেঁটে ভেতরে ঢুকতেছে, কিন্তু সে দেখতে পায় শুভ্র কারোর সাথে রাগারাগি করতেছে। সে দরজার আড়াল থেকে সেটা দেখে। নীলা আরও দেখতে পায় শুভ্র ছেলেটাকে থাপ্পড় মারতেছে। আমি জিজ্ঞেস করছি তোমাকে, পুরো সার্কেল তৈরি করাই আছে কিন্তু তুমি চেক করতে পারছো না। এজন্যই কি আমি তোমাদের এখানে হায়ার করেছি? আমার কথা কান দিয়ে শোনো, যদি আমার দেওয়ার সময়ের মধ্যে কাজ শেষ না হয় কোম্পানি থেকে বের করে দেব, মনে থাকবে কথাটা? অন্যদিকে নীলা দরজার আড়াল থেকেই মনে মনে ভাবে, 3 বছরের মধ্যে শুভ্র এভাবে কখনো কথা বলেনি কারোর সাথে। সবসময় সবার সাথে ভদ্রভাবেই কথা বলেছে। তাহলে শুভ্র এতটা বদলে গেল কিভাবে? এসব ভাবতে ভাবতে নীলা তার কেবিনে চলে যায়, আর সে অতীতের কিছু পাতায় হারিয়ে যায়। তুমি আমাকে নাম ধরেই বলতে পারো। আসলে অভ্যাস নেই তো। কিন্তু তুমি তো সবসময় নীলা বলেই ডাকতে। মেসেজে বলা সহজ, কিন্তু কোম্পানিতে এভাবে নীলা বলে ডাকা নতুন আমার জন্য। এসব ভাবতে ভাবতে নীলা তার মোবাইলে ঢুকে মেসেজ পাঠায়। তুমি সত্যি শুভ্রই তো? মেসেজটা পাঠিয়ে নীলা জাস্ট চেয়ারে বসতে যাবে, তখনই শুভ্র তার কাছে আসে। নীলা, তুমি আমাকে এটা কি মেসেজ পাঠিয়েছো? আসলে তুমি কি আমাকে সন্দেহ করতেছো? এখন তুমি আমাকে ভালোবাসো না? না না শুভ্র, আসলে সেটা না। আসলে কাজের জন্য আমি একটু প্রেশারে যাচ্ছি। নীলা, আমি তোমাকে কতবার বলেছিলাম টেনশন না নিতে। আমি সব সময় তোমার সাথে আছি, আর তোমার যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে বলতে পারো। শুভ্র মনে মনে বলে, ভাগ্য ভালো যে আমি নীলার ফোন হ্যাক করেছিলাম। যদি আমি মেসেজটা না দেখতাম তাহলে মনে হয় আজ গড়বড় হয়ে যেত। যদি নীলা সব সত্যি জেনে যেত তো না, আমি এটা কখনো হতে দেব না। আচ্ছা তুমি বসো, আমার অনেক কাজ আছে, আমি আসি। হ্যাঁ। শুভ্র চলে যায়। নীলা নিজে নিজেই বলে, হয়তো আমি একটু বেশি ভাবতেছি। নীলার টেবিলে রাখা রিংটি হাতে নিয়ে নিজে নিজে আবার বলে, শুভ্র, আমাদের সারপ্রাইজ হয়তো তোমার অনেক ভালো লাগবে। অন্যদিকে রাধিকার পিয়ে রাধিকাকে বলে ওঠে, ম্যাম, ইমার্শিয়াটিকের ভার্চুয়াল প্রজেক্ট শেষ হয়েছে আর তারা লঞ্চের জন্য তৈরি। ওরা খুব তাড়াতাড়ি মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। কি এত তাড়াতাড়ি? হ্যাঁ, আর তারা সাকসেস পার্টিও দিচ্ছে। তাদের আরও ইনভেস্টর দরকার। এই নীলাও না, ওর তো শুধু ফার্স্ট হওয়াই দরকার। যদি তাদের এই প্ল্যান সফল হয় তাহলে আমরা অনেক বিপদে পড়ব। জানি, কিন্তু
গাইস, আমার কাছে একটা সুখবর আছে, আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়েছে। সত্যি? হ্যাঁ, এই প্রজেক্টে আমরা ইমার্শিয়া টেক থেকে অনেকটাই আগে থাকবো, আর তাদের প্রজেক্টটা নাকি তাড়াতাড়ি শেষ হচ্ছে, আর তারাও লঞ্চও করতে যাচ্ছে। আর এটা আমাদের জন্য অনেক সুখবর। কিভাবে? মনে করো, যখন আমি এখানে এসেছিলাম তখন আমি কি বলেছিলাম? সবাই অতীতের কথা মনে করে। আপনি চিন্তা করবেন না ম্যাম, আপনার কাছে শুভ্র আছে। আর আমি পুরো কনফিডেন্স, যতক্ষণ আমাদের কাছে শুভ্র আছে ততক্ষণ আমরা ওদের থেকে 10 কদম আগে থাকবো। জানি, কিন্তু এখন আমরা অনেকটাই পিছিয়ে ওদের কাছে। একটা অ্যাডভান্টেজ আছে, ওরা ওদের প্রজেক্ট জলদি শেষ করতে পারে। এটা তখনই সম্ভব যখন ওরা কন্টিনিউয়াসলি ওদের প্রজেক্টকে ইমপ্রুভ করবে। আর ওই ডিজাইনটা আমি করছি, যেটা শুধু আমি জানি। যদি ওরা কন্টিনিউয়াসলি ওদের প্রজেক্ট ইমপ্রুভ করে, তাহলে তো আরও মজা হবে। আবার বর্তমানে ফিরে আসে, তারপর রাধিকা বলে, আমি বুঝলাম না, ওই টেকনোলজি তুমি বানিয়েছো, তুমি ডিজাইন করেছো, তুমি ডেভেলপ করেছো, আর ওরা যদি ওটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকে তাহলে? ওরা প্রোগ্রেস করবে, কিন্তু আমাদের চিন্তা করার কিছু নেই, তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বলেছো তাহলে তো ঠিকই হবে। পুরো টেকনিক্যাল টিম অনেক কষ্ট করেছে এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য। পুরো টেকনিক্যাল টিমকে 3 দিনের ছুটি দাও। ওকে ম্যাম। শুভ্র, আজ এই মোমেন্টটাকে আমরা সেলিব্রেট করব। ওহ রিয়েলি? আমি ভেবেছিলাম তুমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছো, আর তাও তোমার ড্রিঙ্ক করার পর তো জ্ঞানই থাকে না। হোয়াট ননসেন্স, আমি তোমার থেকে অনেক ভালো ড্রিঙ্ক করি। এরপর দেখা যায় শুভ্র আর রাধিকা ড্রিঙ্ক করে হেলতে দুলতে বাসার ভিতরে ঢুকতেছে। শুভ্র, আমি ড্রিঙ্ক করিনি, আমি এখন আবারও চলতে পারবো। আমি জানি তো। রাধিকাকে শুভ্র বিছানায় শুয়ে দেয়। রাধিকা নেশা নেশা ভাব নিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। রাধিকা নেশাত্মক গলায় বলে, শুভ্র, তুমি কি এখন আমাকে পছন্দ করো? হ্যাঁ। আমি তোমার এক্স গার্লফ্রেন্ড হয়ে থাকতে চাই না। আগের বারের তুমি আমাকে প্রপোজ করেছো, এবার আমি তোমাকে করলাম। এরপর রাধিকার শুভ্রর একে অপরকে জড়িয়ে ধরে। তারপর শুভ্র রাধিকাকে ছেড়ে দিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে নীলা ফোনে কথা বলতেছে। ও এখানে সেলিব্রেট করতেছে, তাই না? হ্যাঁ, আমি শিওর। ওকে বলো না আবার, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। বলে নীলা কলটা কেটে দেয়। তারপরে হাতে রিংয়ের বক্সটা নিয়ে গাড়ি থেকে নামে। আমরা 3 বছর ধরে কথা বলতেছি, আর এখন আমি 3 বছর পর ফাইনালি তোমাকে প্রপোজ করব। নীলা গাড়ি থেকে নেমে হোটেলের দিকে যেতে থাকে। অন্যদিকে আমাদের ডেভিল শুভ্র একটি মেয়ের ঘাট ধরে হেঁটে হেঁটে গেটের দিকে আসতেছে। আজ আমি খুব খুশি। বাই দ্য ওয়ে, আজ তোমাকে খুব সুন্দর লাগতেছে। মিথ্যা কথা বলো না। আরে সত্যি, তুমি ওই নীলার থেকে অনেক বেশি ভালো দেখতে। ওর পিছনে এমনি টাইম নষ্ট হচ্ছে আমার, সমস্ত চিন্তা আমাকেই নিতে হচ্ছে। তাহলে তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? আরে ও খুব ধনী, ওর কাছে অনেক টাকা। একবার ওর আর ওর বাবার সব টাকা আমার হয়ে যাক, ওদের কোম্পানি আমার হয়ে যাক, তারপর তুমি আর আমি খুব এনজয় করব। যদি এমনটা হয় তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। নীলা পেছন থেকে ওদের সমস্ত কথাই শুনে নেয়, হাত থেকে বক্সটা ফেলে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাধিকা দেখে শুভ্র ঘুমিয়ে আছে। রাধিকার রুমে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। শুভ্র ঘুম থেকে জেগে ওঠে। তুমি উঠে গেছো? শুভ্র, আমি কেমন লাগতেছে দেখতে, দেখো তো। শুভ্র খালি গায়ে শুয়ে আছে, টি শার্ট ছাড়া। এমন অবস্থায় রাধিকাকে দেখে তাড়াতাড়ি গায়ের কম্বলটা ভালোভাবে জড়িয়ে নেয়। তা দেখে রাধিকা বলে, আরে লজ্জার কিছু নেই, তুমি তো আমারই হবু হাজবেন্ড। আচ্ছা বাদ দাও তো, কেমন দেখাচ্ছে আমাকে। চলো এখন ওঠো, তাড়াতাড়ি গোসল করে নাও, আমি তোমার কাপড়ও রেডি করে রেখেছি। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা এক রিসেপশনে যাচ্ছি। এরপর দেখা যায় একটি রিসেপশনে নীলা বসে বসে মন খারাপ করে আছে। ওখানে শুভ্র চলে আসে আর বলে, আরে নীলা, তুমি এখানে কেন বসে আছো? আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি। আমরা এখন পাবলিক প্লেসে আছি, আমাকে নাম ধরে ডেকো না। কি হলো? আমি কি কিছু করেছি তুমি এরকম করতেছো? নীলা সেই হোটেলের কথাগুলি মনে মনে ভাবতেছে, কিভাবে শুভ্র তাকে ঠকাচ্ছে।
শুধু তার টাকা আর কোম্পানির জন্য। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে নীলাকে এভাবে ট্রিট করতেছে। না, এখন আমার কথা বলার ইচ্ছা নেই। যতক্ষণ আমাদের প্রজেক্ট লঞ্চ হচ্ছে না, আমার শান্তভাবেই থাকা উচিত। আচ্ছা ঠিক আছে। আমি ভাবতেও পারিনি তুমি এতটা খারাপ মানুষ। ওই রিসিপশনে আমাদের হিরো আর রাধিকা চলে আসে। ওদেরকে দেখে নীলা দাঁড়িয়ে যায়। তোমরা দুজনে এখানে কি করতেছো? আমরাও এই একই কারণে এসেছি যে কারণে তোমরা এসেছো। ভালোই মজা করতে পারো। আমাদের কোম্পানির সাথে তোমরা পেরে উঠবে না। আমরা এমন একটা টেকনোলজি লঞ্চ করতেছি যেটা তোমরা কেন পুরো মার্কেটটাই আমাদের কোম্পানির সাথে পেরে উঠবে না। আর জানো এই প্রজেক্টটা কার আন্ডারে ছিল? আমার আন্ডারে। ডিজাইনিং থেকে শুরু করে ফাইনালাইজেশন পর্যন্ত সব কিছু আমি হ্যান্ডেল করছি। এজন্য ইনভেস্টর তো আমাদের সাথেই থাকবে। ডোন্ট টেল মি যে তুমি ইনভেস্টরদের জন্য এখানে এসেছো। রাধিকা, দেখেছো কতটা কোইন্সিডেন্স আমাদের সাথে সাথে ভিআর টেকনোলজিও তাদের প্রজেক্ট লঞ্চ করলো। তোমাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোনো তুলনাই হয় না। তোমাদের মতো লাস্ট মিনিটে আমরা প্রজেক্ট কমপ্লিট করিনি। আর আমি নিশ্চিত তোমাদের প্রোডাক্ট নিশ্চয়ই খারাপ হবে। এজন্য আমাদের সাথে তুলনা করার ভাবনাও ভেবো না। কাদের প্রোডাক্ট খারাপ সেটা সময় এলেই বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে। এমন সময় ডুপ্লিকেট শুভ্রের ফোন বেজে ওঠে। এই সময় কেন কল করতেছো? হোয়াট, সিস্টেম ক্র্যাশ হয়েছে? কি হয়েছে? কিছু না, আমি এখন আসছি। এখন তুমি সেটাই করবে যেটা আমি বলবো। রাধিকা, আমি তোমাকে বলেছিলাম না যে এদের সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। এরপর রাধিকা শুভ্র ড্রিঙ্ক নেয় হাতে। রাধিকা নীলাকে বলে ওঠে, নীলা, মনে হয় তোমাদের কোম্পানির সিস্টেমে আবার প্রবলেম শুরু হয়েছে। যখন তোমাদের কোম্পানির সিস্টেমই ঠিক নয়, তাহলে তুমি ভার্চুয়াল সিস্টেম কিভাবে ম্যানেজ করবে? আমার তোমার থেকে জানা দরকার নেই। ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি ফোন রাখি। আমি বলেছিলাম না সব ঠিক করে দেবো। নট আ বিগ ডিল। কি ব্যাপার, তোমাদের এখানে সিস্টেম ক্র্যাশ এতটাই নর্মাল ব্যাপার? নিজের কাজে কাজ রাখো। তোমার কাছ থেকে তো এটা শোনার দরকারই নেই আমার। তোমাকে তো আমাদের কোম্পানি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম। যেভাবে তোমার কাছে কল এসেছিল সিস্টেম ক্র্যাশ হওয়ার, এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা তোমাদের কোম্পানির ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা। যদি এখনই এটা সমাধান না করো তাহলে আগে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, আর তোমাদের টেকনিক্যাল টিমেরও অনেক বড় ক্ষতি হতে পারে। তোমার উপদেশ দেওয়ার দরকার নেই। তুমি জানোই না সমস্যাটা কি। আমি জানি না, তোমাদের পুরো সিস্টেমটাই আমি ডেভেলপ করছি। কি? নীলা, আমি বলতেছি তোমাদের কোম্পানির পুরো সার্ভার ও সিস্টেম আমি ডেভেলপ করেছি। তুমি বাজে কথা বন্ধ করো। নীলা, এরা আমাদের কম্পিটিটর। আমাদের এদের কথায় ভরসা করা উচিত না। তুমি ভরসা করো আর না করো, আমি কোনো জোর জবরদস্তি করতেছি না। হানি, আমরা এদের মুখ লাগাতে চাই না। চলো এখান থেকে। হানি, তোমরা দুজন রিলেশনের মধ্যে আছো? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? যখন আমি শুভ্রকে হায়ার করেছি তখন আমি কথা দিয়েছি যে আমি ওকে কখনো ছাড়বো না। আমি তোমার মতো নই। আমি শুভ্রকে কখনো যেতে দিব না। মনে হয় তোমার চোখে পর্দা পড়ে গেছে। এই মানুষটি বিশ্বাসের যোগ্য না। যে বিশ্বাসের যোগ্য হোক বা না হোক, তাতে আমার কোনো যায় আসে না। আর আমার শুভ্রের প্রতি পুরো ভরসা আছে। চলো শুভ্র। রাধিকা আর শুভ্র চলে যায়। নীলা মনে মনে ভাবে, জানি না, কেমন জানি লাগছে। চলো, আমাদের প্রজেক্টের ইনভেস্টরদের সাথে কথা বলা উচিত। জানি আমি, তোমাকে বলতে হবে না। নীলা চলে যায়। এরপর রাধিকা একজন ইনভেস্টরের সাথে বসে কথা বলতেছে। রাধিকা, এমন না যে আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছি না, কিন্তু এমআরসি টেক অনেক বড় কোম্পানি, অনেক নাম কোম্পানিটার, আর ওখানে ইনভেস্ট করা আমাদের জন্য কম রিস্কের। মিস্টার চাওয়াল, আপনি আর একবার ভাবুন। আপনার একবার আমাদের প্রজেক্টে দেখে নেওয়া উচিত। আমি নিশ্চিত আপনার মতামত বদলে যাবে। ও মিস্টার চাওলা, আপনি এখানে? অফ মিস নীলা, আমি রাধিকার সাথে এই একটু কথা বলছিলাম। আপনি চিন্তা করবেন, আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য তৈরি। রাধিকা, তুমি যদি এখানে ইনভেস্টরদের জন্য এসে থাকো তাহলে এক্ষুনি চলে যাও। অ্যাটলিস্ট তোমার সময় বেঁচে যাবে।
আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যতক্ষণ এমআর এশিয়া টেক এখানে ম্যাট্রিক সলিউশনে কেউ ইনভেস্ট করবে না। আর এখানে যত ইনভেস্ট রয়েছে তার মধ্যে 90% ইনভেস্টর আমাদের কোম্পানিতেই ইনভেস্ট করতে তৈরি। এই কম্পিটিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মিস নীলা, আমি আমার অনেক টাকাই আপনার কোম্পানিতে লাগিয়ে দিয়েছি, আর আজ আমি আমার সমস্ত টাকার ফি আর টেকনোলজি ইমার্জিয়াসে টেকে ইনভেস্ট করব। আমি আশা করি আপনার ফি আর প্রজেক্ট সাকসেসফুল হোক। ডোন্ট ওয়ারি মিস্টার চাওলা, আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেইগুলো বিফলে যাবে না। ইনফ্যাক্ট আপনার অনেক লাভ হবে। মিস নীলা, আপনার উপর আমাদের সবারই ভরসা আছে। নীলা সবার দিকে তাকিয়ে দেখে সবাই অ্যামারসিয়া টেক বলে চিয়ার্স করে। সবার সাপোর্ট দেখে আমার অনেক ভালো লাগলো। আমি আপনাদের সবাইকে নিশ্চিন্ত হয়ে বলতেছি, আপনাদের এই ডিসিশনে কখনো গিল্টি ফিল করবেন না। আমি নিশ্চিত যারা আমাদের ভিআর টেকনোলজিতে ইনভেস্ট করেছেন তাদের 10% প্রফিট দেওয়া হবে। এমার্শিয়া টেক আপনাদের কখনো নিরাশ করবে না। মিস রাধিকা, আপনি এখানে কি করছেন? আপনিও কি ইনফরমেশন টেকে ইনভেস্ট করতে যাচ্ছেন? রাধিকার রেগে উঠে এমন সময় শুভ্র তার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়। ডিল হয়ে গেছে রাধিকা, আমাদের চিন্তার কোনো কারণ নেই, কাম ডাউন। আবার দেখা হবে, বাই। রাধিকা আর শুভ্র চলে যাচ্ছিল, তখন শুভ্র নীলার কানে কানে কিছু একটা কথা বলে। মিস্টার, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, কেন না। আই হ্যাভ আ প্ল্যান। নীলা ইনভেস্টরের কানে কানে কিছু একটা বলে। ইনভেস্টর বলে, মিস নীলা, আপনি কি শিওর? হ্যাঁ অবশ্যই, বাবা আমাকে নিজেই বলেছে। শুভ্র, যে কিনা ম্যাট্রিক্স সলিউশনে আপনার প্রজেক্ট হেড আছে, ও আগে আমাদের কোম্পানিতে কাজ করতো। ওকে আমি নিজেই ধাক্কা মেরে কোম্পানি থেকে বের করে দিই, আর এখন ওখানেই প্রজেক্ট হেড। ওদের মনে হয় ওদের কোম্পানির প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে বেটার। নো ওয়ে। যদি চেয়ারম্যান নিজে এই কথা বলে তাহলে আমার পুরো বিশ্বাস আছে। রাধিকা আর শুভ্র পার্টি থেকে যখন বের হচ্ছিল তখন একজন ইনভেস্টর তাদের সামনে আসে। এখন কি মিস্টার, আপনি নীলা আর ওদের কাছে যাচ্ছেন না কেন? এখন আমার সাথে আপনার কিসের কথা? আমি তো শুধু আপনাদের হেল্প করতে যাচ্ছি। হেল্প? আমি জানি ম্যাট্রিক্স সলিউশনের ভিআর প্রজেক্টের প্রমোশনের জন্য টাকা দরকার, ইনভেস্ট দরকার। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আপনি এর জন্যই আজ এখানে এসেছেন, আর এটার জন্যই আমি আপনাকে সাহায্য করতে চাচ্ছি। আমি আপনার সাথে একটা বেটিং এগ্রিমেন্ট করব। বেটিং এগ্রিমেন্ট? নট পসিবল। আর আমার কথা তো আগেই শুনুন, হয়তো বা আপনার মতামত বদলে যায়। ভিআর প্রমোশনের জন্য যতটা ফান্ডিং প্রয়োজন সেটা আমি দেব। যদি আপনার ভিআর টেকনোলজি ইমার্সিভ টেকের থেকে এগিয়ে যায় তাহলে আমি আমার 1 টাকা ফেরত নেব না, আর যদি এটা না হয় তো আমি ম্যাট্রিক সলিউশনের মালিক হব। মিস্টার, আমাদের অনেক বড় ফান্ডিংয়ের দরকার, এটা কোনো ছোট অ্যামাউন্ট না। আমি জানি, এখন রিস্ক আপনার। যদি মিস্টার আপনি নিজেই এই ডিলটা রাখতে চান তাহলে আমি এটা কিভাবে প্রত্যাখ্যান করি? ওকে, ডিল ডান। দুজনেই হাত মিলিয়ে নেয়। এরপর কিছুদিন পর নিউজ চ্যানেলে শোনা যায় ইমার্শিয়া টেক ভিআর লঞ্চ করেছে। লঞ্চ করার প্রথম দিনই 2 কোটি মানুষ এটাকে ডাউনলোড করেছে এবং ব্যবহার করতেছে। নীলার বাবা তার পার্টনার সাথে কথা বলতেছে। আজ আমি নীলার জন্য অনেক গর্বিত। ও বিয়ার প্রজেক্ট কোনো সাহায্য ছাড়াই সাকসেসফুলি লঞ্চ করেছে। আজ ও পরিচয় দিয়ে দিয়েছে যে ও কার মেয়ে। আমি আজ খুবই খুশি। তুমি এক কাজ করো, গাড়ি রেডি কর, আমিও আজ অফিসে যাব। জি স্যার। ম্যাট্রিক্স সলিউশন আমাদের আশেপাশেও নেই। নীলা, তোমার কি মনে হয়? আমাকে অফিসে আমার নাম ধরে ডাকবে না, কতবার বলবো তোমাকে? ওকে ওকে ম্যাম। নীলা ম্যাম, আপনার কি কিছু মনে আছে? আপনি বলেছিলেন যদি এই প্রজেক্ট সাকসেসফুল হয় তো আমি যেটা চাই সেটা পেতে পারি। ও, তো তোমার মনে আছে? কোনো ব্যাপার না, তোমাকে শুধু বোনাস দেওয়া হবে, আর কিছু না।
যদিও এটা শুধু শুরু, এত তাড়াতাড়ি আমাদের সেলিব্রেট করা উচিত না। আমরা ম্যাট্রিক্স সলিউশনের থেকে হারতেই পারি না। আমাদের ভিআর টেকনোলজি সব থেকে ভালো। নীলা, এখন তো তোমার হ্যাঁ বলা উচিত। ম্যাম, আমার কাছে আপনার জন্য একটা নিউজ আছে। বলো। ম্যাট্রিক্স সলিউশনের ভিআর টেকনোলজি আমাদের ভাবনার চেয়েও বেশি ভালো, ইনফ্যাক্ট অনেক বেশি ভালো, কিন্তু ওদের ইউজার অনেক কম। আমাদের ইউজার আর ওদের ইউজারের মধ্যে কোনো কম্প্যারিজন নেই। এটা আমাদের জন্য ভালো খবর। ভালো। দেখেছো কি বলেছিলাম আমি? চলো একটু ড্রিঙ্ক করে নেওয়া যাক। না, আমার সেটা দরকার নেই, কিন্তু ম্যাট্রিক্স সলিউশনের কাছে তো সেই রকম সময় ছিল না যে ওরা একটা নতুন ভিআর টেকনোলজি তৈরি করবে কম সময়ের মধ্যে। তাহলে এটা হলো কিভাবে? ওদের চিফ ইঞ্জিনিয়ার অনেক ভালো। চিফ ইঞ্জিনিয়ার শুভ্র? কিন্তু ও তো কিছুই জানতো না। ও তো এখানেও সুপারিশের দ্বারা এসেছিল। তাহলে এটা কিভাবে হতে পারে? নীলার ফোন বেজে ওঠে। হ্যাঁ বাবা, বলুন। কংগ্রাচুলেশন, আমি এখনই অফিসে আসতেছি। আমি এই সময়টা তোমার আর শুভর সাথে কাটাতে চাই। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। স্যার, অফিস আসতেছে। শুভ্র, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। শুভ্র আর নীলার বিয়ে দৌড়ে যায় তাদের স্টাফদের কাছে। কি হচ্ছে এখানে? স্যার, আমি জানি না, আমাদের যেন সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, আর সাথে সাথে ভেয়ার প্রজেক্টটাও একটা কাজ করতেছে না। তাহলে আরো কিসের জন্য অপেক্ষা করতেছো? তাড়াতাড়ি ঠিক করো। কিন্তু প্রবলেম এটার কোনো প্রোগ্রাম থেকে এটা আবার ডেভেলপ করিনি। এটার মানে কি? তুমি করনি মানে? ম্যাম, এই প্রোগ্রাম আমাদের আসার আগেই তৈরি করা হয়েছে, আর এটা শুভ্র স্যার ডেভেলপ করেছে। শুভ্র? ও নীলা, আমি তোমাকে সব বলতেছি। পুরো সিস্টেম শেষ হয়ে গেল। এখন আর তুমি কি বলবে? যদি কোর প্রোগ্রামে প্রবলেম হলে তাহলে তুমি সেটা আগে রিডেভেলপ কেন করলে না? নীলা ম্যাম, এই সার্ভার ক্র্যাশ হওয়ার জন্য আমরা আমাদের পুরনো কাস্টমারদের হারাবই, আর তার সাথে নতুন ইউজাররাও চলে আসবে। সব ইউজারদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের নতুন সার্ভার ক্র্যাশ হয়েছে সেটা বুঝলাম, কিন্তু আমাদের মেইন সার্ভার ক্র্যাশ কেন হলো? আমি এটার উত্তর চাই। ম্যাম, আসলে শুভ্র স্যার। তোমাকে তো আমি। তুমি এর মধ্যে ঢুকো না, তুমি বলো। ম্যাম, শুভ্র স্যার আমাদের সার্ভারটি দিয়েছিল, তার মধ্যে অনেক বাগস ছিল, আর এর জন্যই আমাদের মেন সার্ভার খারাপ হয়েছে। ওরা ঠিক না করেই আমাদের এটার মধ্যে কাজ করা উচিত ছিল না। সব তোমার জন্য হচ্ছে। ম্যাম, আমাদের ভিআরও পুরোপুরি ক্র্যাশ হয়ে গেছে। সব ইউজার অনেক বড় সমস্যায় আছে। এখন আমরা কি করব? যদি এভাবেই চলতে থাকে তো ইনভেস্টর। নীলার কাছে ফোন আসে। ইনভেস্টরটি পুরোপুরি রাগী গলায় নীলাকে বলে ওঠে, তোমার উপর ভরসা করে আমি এতগুলো টাকা ইনভেস্ট করেছিলাম, আজ আমি এটা কি দেখতেছি, যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমি কখনোই ইনভেস্ট করব না। নীলা ইনভেস্টরকে মানাতে চায়, কিন্তু ইনভেস্টরের মানতে নারাজ। অনেক রাগ দেখিয়ে কল কেটে দেয়, সাথে এটাও বলে দেয় যদি সব কিছু ঠিক না হয় তাহলে ভবিষ্যতে তিনি কেন অন্য কাউকে আর এই কোম্পানিতে ইনভেস্ট করতে দেবেন না। নীলার ফোনে আবার কল আসে। নীলা কলটা রিসিভ করে কিছু বলার আগেই উপাস থেকে বলে ওঠে, আপনার জন্য আমাদের লস হচ্ছে। এটা কেমন প্রজেক্ট ডেভেলপ করছেন? এই আপনার প্রোডাক্টের নমুনা, যেটার উপর ভরসা করার জন্য আপনি বলেছেন, এর থেকে তো ভালো আমি ম্যাট্রিক্স সলিউশন ইনভেস্ট করতাম। আমি কখনো ভাবিনি ইমার্সিয়ার টেকে আমাদের এত বড় লস হবে। অন্যান্য ইনভেস্টররাও কল করে। কেউ কেউ ধমকি দিয়ে বলে টাকা ফেরত না পেলে দেখা হবে কোর্টে। সবার কল তুলতেই নীলা অধৈর্য হয়ে পড়ে আর বলতে থাকে, এসব কি হচ্ছে? এসব তোমার জন্য হচ্ছে। আমার জন্য হচ্ছে? এসব আমি তোমার জন্য করেছি। তুমি সবাইকে কোম্পানি থেকে বের করলে, তুমি সবাইকে সময় দিয়ে বললে কাজ তাড়াতাড়ি করতে। কি বলে তুমি? এখন আমি সব বুঝতে পারছি। এখন তুমি সব দোষ আমার উপর দেবে। এখন তো তুমি আমাকে পছন্দ করো না, তাই না? তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার সাথে এভাবে কথা বলার? তুমি সেই দিন যখন ক্লাবের বাহিরে ওই মেয়েটির সাথে কথা বলতেছিলে
তখন আমি সব শুনে নিয়েছিলাম। আমি ওখানেই ছিলাম। ও, তুমি সব জানো তো কি হলো? যদি তুমি জেনেই থাকো তাহলে আমাকে কোম্পানি থেকে বাইরে বের করে দেখাও। আমি তোমাকে ফায়ার করতে পারি না। যদি শুভ্র এখানে কাজ না করে তাহলে আমরাও এখানে কাজ করব না। আমি কেন, আমার সঙ্গীরাও কাজ করবে না। আমি তোমাকে দেখে ভয় পাই না। পলিটেকনিক্যাল ডিপার্টমেন্ট আমার বন্ধু দিয়ে ভরপুর। আমি তাদেরকে হায়ার করছি। যদি বেশি কথা বলো তাহলে এই কোম্পানি দেখছো, এটাকে আমি শেষ করে দেব। তুমি তো আমাকে এখান থেকে বের করতে চেয়েছিলে, তাই না? এখন কি হলো? আমি বুঝতে পারছি না তোমার মতো ছেলে এই কোম্পানির ব্যাকবোন কিভাবে হয়। তোমাকে বাবা হায়ার কিভাবে বা করলো? নীলা, বাবা, তুমি আমার কোম্পানি একই অবস্থা করে রেখেছো। সরি বাবা। আমি এখানে তোমার সরি শুনতে আসিনি। আর এই ইউজলেস এখানে কি করতেছে? তুমি তো বলেছিলে তুমি একে কাজ থেকে বের করে দিয়েছো। আর শুভ কোথায়? আর এখানে এসব কি হচ্ছে? শুভ্রকে আমিই ফায়ার করেছি। কি, তুমি শুভকে বের করে দিয়েছো? বস তার বুকে হাত দিয়ে বসে পড়ে। নীলা বাবা বলে যখনই ধরতে চায় তখনই তিনি হাত ছাড়িয়ে নেন। শুভ একজন ট্যালেন্টেড ছেলে। আমি কত কষ্ট করে এখানে হায়ার করেছিলাম। আর এই কোম্পানির জন্য ব্যাকবোন ছিল, আর তুমি তাকেই বের করে দিয়েছো। এক মিনিট, ও এখন কোথায় আছে? আমি ওর কাছে মাপ চেয়ে হলে ওকে এই কোম্পানিতে নিয়ে আসবো। বাবা, ও এখন ম্যাট্রিক্স সলিউশনের হয়ে কাজ করতেছে। নীলা, তুমি আমার মেয়ে হতেই পারো না। তুমি এটা কি করলে? তুমি আমার কোম্পানিকে বরবাদ করে দিলে। ম্যাম, সার্ভার ক্র্যাশ হওয়ার জন্য কাস্টমারদের অনেক অভিযোগ আসতেছে। আমাদের মেন সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, যার জন্য পুরো ইন্ডিয়াতে 10 জনের মৃত্যু হয়েছে পাবলিকলি। ইস্যুটাকে আমাদের সলভ করতে হবে। যদি আমরা জবাব দিতে না পারি তাহলে আমাদের কোম্পানি বন্ধ হতে পারে। কাউকে না কাউকে তো এটার দোষী হতেই হবে। আমি কিছুই করিনি। আমাকে দোষী করবে না কেউ। আমি কিছু করিনি। এসব প্রোগ্রাম ওই শুভ্রের, আমি কিছু করিনি। মিথ্যে বলো না। ও তো সেই সময় কোম্পানিতেই ছিল না। আমি ওকে বের করে দিয়েছিলাম। না, ও তো শুভ্রই ছিল যার সাথে তুমি অনলাইনে কথা বলতে। এই সমস্ত প্রোগ্রাম ওরই, এই সলিউশন পাঠিয়েছিল। আমি তো শুধুমাত্র ওর ক্রেডিটটা নিয়ে নিয়েছিলাম। যদি খোঁজার হয় তাহলে তুমি ওকে খোঁজো। যদি ওই প্রোগ্রাম না দিত তাহলে আজ এত কিছু হতো না, নীলা। এক মিনিট, তুমি ওই শুভ্র না যার সাথে আমি অনলাইনে কথা বলতাম? না, আমি সেই শুভ্র না। নীলা, আমি শুধু তোমার মোবাইল হ্যাক করেছিলাম। আর এতদিন আমি শুধু নাটক করেছিলাম। নীলা, ওই শুভ্র আলাদা আর আমি আলাদা। নীলা চলে যায় অতীতের পাতায়, যখন শুভ্র অনেকক্ষণ ধরে অফিসে বসেছিল। যখন নীলা শুভ্রকে মেসেজ পাঠায়, এরপরে এই কথাবার্তাগুলো মনে করতে থাকে। আবার সেদিনকার কথা মনে পড়ে। পার্টিতে দেখা হওয়ার পর যখন শুভ্র বলতেছিল যে তাদের পুরো সিস্টেম সে নিজেই ডেভেলপ করেছে। তার মানে এটা আমি কি করেছি? আমি কি করে ফেলেছি? যাকে আমি সব থেকে বেশি পছন্দ করতাম, আমি তাকেই চিনতে পারলাম না। এটা আমি কি করে ফেললাম? নীলা মাথায় হাত দিয়ে শুভ্রের অফিসের দিকে দৌড় মারে। নীলার বাবা ডুপ্লিকেট শুভ্রকে দোষী করে আর ম্যানেজারকে বলে, যদি আমাদের কোম্পানি আজ ডুবে যায় তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে এই ক্রিমিনাল যেন বাঁচতে না পারে। বলে নীলার বাবা চলে যায়। ম্যানেজার শুভ্রকে আটকে দেয়, ওখানে বসে কান্না করতে থাকে। অন্যদিকে আমাদের হিরো শুভ্র তাদের অফিসে তাদের স্টাফদের সাথে হই হুল্লোড়ে মেতে উঠেছে। এমন সময় ইনভেস্টর কল দেয়। রাধিকা বলে ওঠে, হ্যালো মিস্টার, ধন্যবাদ। আপনি যে ফান্ডিং দিয়েছেন তাতে আমাদের অনেক হেল্প হয়েছে। মিস রাধিকা, আপনার টাকাগুলো। টাকা? আপনি কি এগ্রিমেন্টের কথা ভুলে গেলেন? এগ্রিমেন্টে ক্লিয়ারভাবে বলা ছিল যদি আমাদের প্রজেক্ট ইমার্শিয়া টেকের থেকে জিতে যায় তাহলে আপনি একটা টাকাও নেবেন না। থ্যাংক ইউ মিস্টার, আপনার সাথে বিজনেস করে অনেক ভালো লাগলো। বাই বাই, টেক কেয়ার। বলেই কল কেটে দিলাম। আজ রাতে শুভ্র, আমি তোমাকে সারপ্রাইজ দেব। তুমি আবার এটা বলো না যে তুমি আজ ড্রিঙ্ক করতে চাও। চুপ করো। শুভ্র,
আই এম রিয়েলি লাইক ইউ শুভ্র। দেখো, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আর এমনিতেও তো তুমি আমার সঙ্গে অনেক খারাপ কথাই বলেছো। প্লিজ বিশ্বাস করো, আমার সাথে ধোঁকা হয়েছে। ওই শুভ্র আমার ফোন হ্যাক করে আমার সাথে নাটক করেছে। আমি ভাবতেছিলাম যে শুভ্রর সাথে আমি 3 বছর কথা বলেছি, ওই সেই শুভ্র। আমি তোমাকে পছন্দ করি শুভ্র। অন্য কারো বয়ফ্রেন্ডকে প্রপোজ করা, তাও আবার তার গার্লফ্রেন্ডের সামনে। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ নীলা। বয়ফ্রেন্ড? হ্যাঁ, ঠিকই শুনেছ। ও আমার বয়ফ্রেন্ড। আমরা অনেক দিন থেকে একসাথেই আছি আর খুব তাড়াতাড়ি বিয়েও করব। একসাথে থাকতেছ, বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ। এটা হতে পারে না। আমরা দুজন 3 বছর ধরে কথা বলতেছি। অতিরিক্ত হয়ে যাচ্ছে নীলা। তুমি শুভ্রের ভ্যালুই দাওনি। তুমি তাকে তোমার কোম্পানি থেকে বের করে দিয়েছিলে, আর আমি দেখেছিলাম তুমি কিভাবে তার সাথে কথা বলেছিলে। শুভ, দেখো, আমি তোমার সাথে সবসময় খুব ভালোই ব্যবহার করেছিলাম। প্লিজ আমাকে সাহায্য করো। ইমার্শিয়াটাকে তোমার দরকার, আর আমাদের কোম্পানি থেকেও তো তোমার অনেক লাভ হয়েছে। স্যার, যেদিন আপনার মেয়ে ওই কোম্পানি থেকে আমাকে বের করে দিয়েছিল, সেদিনই আমি তাকে সমস্ত কিছু দিয়ে এসেছিলাম। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারেন, ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছিল। আমার ভুল হয়ে গেছে, তখন আমি কিচ্ছু জানতাম না। এটা একটা ভুল ধারণা ছিল। নীলা, যদি ভুল তোমার হয়ে থাকে তাহলে এটার ক্ষতিপূরণ আমি কেন দেবো? এত বছর কষ্ট করে আমি সিস্টেম ডিজাইন করেছিলাম, আর তুমি আমার সাথে কীরকম ব্যবহার করেছিলে, আর তুমি আমার উপর কী দোষ দিয়েছিলে? চাকরি থেকে বের করে দেওয়ার পর আমি তোমার সিস্টেমটা শেষ করেছি, আমাকে দেখে কি তোমার এতটাই খারাপ মনে হয়? শুভ, প্লিজ। সরি স্যার, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। নিজের খেয়াল রাখবেন। নীলার বাবা নীলাকে টানতে টানতে নিয়ে যায়। নীলা নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয়। নীলার ক্ষেত্রেও সেটাই হয়েছে। রাস্তা দিয়ে নীলা ও নীলার বাবা হেঁটে যাচ্ছিল। নীলার বাবা তখনই অজ্ঞান হয়ে যায়। নীলা চিল্লাচিল্লি করতে থাকে। অন্যদিকে রাধিকা শুভ্রকে বলে, যদি তুমি তাদেরকে হেল্প করতে চাও তো যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। আমি ওদের কোনো রকম সাহায্য করতে পারবো না, এটা ওদের নিজস্ব ভুল। কথায় আছে না, অহংকার পতনের মূলে, সেটাই নীলার ক্ষেত্রেও হচ্ছে। এভাবেই শেষ হয়ে গেল অহংকারে মেয়ের ও এক অবহেলিত হ্যাকারের গল্প।